আজকের শুনানিতে প্রাধান্য পাবে। পাশাপাশি একটা বিষয় জানতে চাইবো, আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে গত 20 আগস্টের শুনানিতে যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের এবং সেই মতো সিআইএসএফ মোতায়েন করা হয়েছিল, কিন্তু যে অভিযোগ সামনে এসেছিল যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে, এই বিষয়টাও কি আজকের শুনানিতে প্রাধান্য পাবে? একেবারেই, যেহেতু এই আরজিকর হাসপাতালের প্রধান বিষয় ছিল যে ওই তরুণী চিকিৎসকের নিরাপত্তা নিয়ে এবং 14ই আগস্ট যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই বিষয়টি যেহেতু উঠে এসেছিল সুপ্রিম কোর্টের শুনানিতে, তখনই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই সিদ্ধান্তটার কথা জানিয়ে দেওয়া হয় যে সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে সেখানে নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর বাহিনীকে সেখানে নিযুক্ত করা হয়। প্রাথমিকভাবে 8 কোম্পানি বাহিনীর কথা বলা হয়েছিল, কিন্তু তারপরেই সিআইএসএফ এর পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি অভিযোগ জানানো হয় যে সিআইএসএফ এর যে 8 কোম্পানি বাহিনী সেখানে গিয়েছে আরজিকর হাসপাতালের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে এবং সেখানে নিরাপত্তা দিতে তাদের সঙ্গে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করছে না। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং একই সঙ্গে আরেকটি বিষয় আমি দর্শকদের মনে করিয়ে দেব, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওই একই সঙ্গে সেদিনের শুনানিতে কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে যে সমস্ত চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিন, কারণ সেক্ষেত্রে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর বক্তব্য ছিল, তিনি নিজেদের উদাহরণ দিয়েছিলেন, অর্থাৎ বিচার বিভাগ বা স্বাস্থ্য, এই বিচার বিভাগ বা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ বিচারপতিরা বা চিকিৎসকরা কখনোই তারা তাদের দায়িত্বকে অস্বীকার করতে পারেন না, সমাজের প্রতি তাদের কর্তব্যকে অস্বীকার করতে পারেন না, ফলে তারা যেন মানুষকে চিকিৎসা দেওয়ার বিষয়টি তারা মাথায় রাখেন এবং সেক্ষেত্রে তারা যাতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে যান। কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আজ পর্যন্ত দেখছি কর্মবিরতি প্রত্যাহারের যে আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এই চিকিৎসকরা, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে আরজিকর হাসপাতালে যে সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের দিয়ে আরজিকর হাসপাতালে পরিষেবা পাচ্ছেন রোগীরা, কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কোন্নগরের একটি দুর্ঘটনায় বিক্রম ভট্টাচার্য নামে এক যুবকের মৃত্যু হয়েছে, যে ঘটনার প্রেক্ষিতে তার ওই মৃত যুবকের মায়ের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তার বিচারটা কে দেবে। এই যে চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ার ফলে তার পুত্র একেবারে কার্যত চিকিৎসার গাফিলতিতেই যার মৃত্যু হয়েছে, সেই বিচারটা তিনি কার কাছ থেকে কিভাবে পাবেন, ফলে সেই যে চিকিৎসকদের ক্ষেত্রে কর্মবিরতি ফিরিয়ে নেওয়ার আর্জিটা জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, আজকে সেই বিষয়টিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারে। সুপ্রিম কোর্ট আগের বারই বলেছিল যে আমি কখনোই বলা হচ্ছে না প্রশাসন কি পদক্ষেপ করবে, কিন্তু সুপ্রিম কোর্টও কোনো নির্দেশ দিচ্ছেন না, কিন্তু এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন। ফলে একদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তায় অসহযোগিতার অভিযোগ উঠছে সেই বিষয়টি যেমন আজকের এই শুনানি পর্বে থাকবে, তার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাদের কর্মবিরতি আগামী দিনে চালিয়ে যাবেন নাকি সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো এবার নির্দেশ দেওয়ার পথে হাঁটবে, সেই বিষয়টিও কিন্তু নজরে রাখতে হবে। কারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ কিন্তু সরকারি হাসপাতালগুলিতে গিয়েই চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করানোর মতো আর্থিক যে সচ্ছলতা অধিকাংশ মানুষেরই নেই। সেই প্রান্তিক মানুষ যদি হাসপাতালে গিয়ে চিকিৎসা না পান, সেই বিষয়টি অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়াবে সার্বিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্ট তার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখবেন বলেই এখনো পর্যন্ত আইনজীবী মহলের একাংশের ধারণা। এবং হ্যাঁ, একদমই অঙ্কুরদা, তুমি সঙ্গে থাকো এবং যে বিষয়গুলো আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদাও তুলে ধরলেন, যেখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আরজিকর মামলায় আজকে উঠে আসতে পারে, যেখানে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ এর আগেই বলা হয়েছিল গত 20 আগস্টের শুনানিতে, এবং সেই শীর্ষ আদালতের নির্দেশ মতো সিআইএসএফ মোতায়েন করা হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে অসহযোগিতার বিষয় সামনে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু হবে এবং আমরা দেখছি যে গোটা দেশ কিন্তু এই শুনানির অপেক্ষায় রয়েছে।
এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সোদপুরে নির্যাতিতার বাড়ির সামনে থেকে। জয়ন্ত, আমরা দেখলাম যে গতকাল রাজপথে নির্যাতিতার পরিবার যেরকম হেঁটেছে, এর আগেও আমরা দেখেছিলাম মানববন্ধন কর্মসূচিতে গত বুধবার, যেদিন 5ই সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল, যদিও প্রধান বিচারপতি অসুস্থতার জন্য পিছিয়ে যায় সেই দিনটি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ সোদপুরবাসী, এলাকাবাসী কি চাইছেন? দেখো, গতকালকে কিন্তু যে দীর্ঘ মানববন্ধন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত করা হয়েছিল, সেখানে কিন্তু মানুষ ডাক দিয়েছিলেন এই যে সিস্টেম, যে গোটা দুর্নীতি, তার সঙ্গে যারা যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সেই নাটাগড় অঞ্চলে। সকালবেলা থেকে পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে এবং তোমাকে একটু মানুষের কাছে নিয়ে যাব। এখানে প্রচুর মানুষজন রয়েছে, আমি একটু তাদের সাথে প্রাথমিকভাবে জানবো। দাদা, আজকে তো সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, আস্থা রয়েছে এই ঘটনা, যে নিন্দনীয় যে ঘটনা ঘটলো, কি বলবো? আস্থা তো আছে, আমাদের পুরোপুরি বিশ্বাস আছে সর্বোচ্চ ন্যায় আদালতের প্রতি, কিন্তু এখন জানি না ভগবানের ইচ্ছা। আমরা সবাই চাই যোগ্য বিচারক, সত্যি লোক যে সে সাজা পাক, কিন্তু আমাদের দেশের প্রহসন এরকম, সংবিধান পরিবর্তন না করলে এর আসল কিছু বেরোবে না। সংবিধানে অনেক বড় দিচ্ছে। আমি যদি একজন পলিটিশিয়ান না, সাধারণ লোক, তা তো আমি মনে করি সংবিধান পরিবর্তন দরকার, এই আইনের সংশোধন দরকার। বলে দীর্ঘদিন সব চলতে থাকলে পেয়ে যাবে লোকেরা, আরও লোক বেশি উস্কানি পেয়ে যাবে যদি এর দৃষ্টান্তমূলক সাজা না হয়। আগামী দিনে সামনে বড় ভয়ানক দিন আসছে, এটা আমাদের পুরো বক্তব্য। আমি এই এলাকারই লোক, বাসিন্দা। ঠিক আছে, ওকে দাদা। বলছি যে এই যে আপনি তো মহিলা, একজন মহিলারা কি রাতের বেলা নিরাপদ এখন মনে হয়? না, এখনো নিরাপদ নেই, কারণ এখনো কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে। যেমন কিছুদিন আগে মানে হসপিটালের একটা মেয়েটাকে তার করতে গেছিল, তাকেও বাজে বাজে ভাষা প্রয়োগ করেছে, তাই নিয়েও গণ্ডগোল হয়েছে। রাস্তাঘাটেও আমরা এখনো নিরাপদ নই। এই যে আজকে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে আর কয়েক মিনিটের ব্যবধান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি প্রত্যাশা রাখছেন আপনারা? কি প্রত্যাশা করছেন, কি হতে পারে? আমি চাই দোষীরা ফাঁসি হোক, এটাই আমার ইচ্ছা। না হলে আর কোনোদিনই এর হবে না, কারণ এরা ছাড়া পেলেই আবারও একই ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটবে, নানা রকম কুকীর্তি আরও বেশি হবে। এই জন্যে আমার ধার থেকে আমি বলছি, জানে ওদের ফাঁসি হোক, যারাই করেছে এটা তাদের যেন ফাঁসি হোক, এবং যারা সাহায্য করেছে তাদেরও চরম শাস্তি হোক। এবং সিবিআই যে এত দীর্ঘদিন তদন্তভার করলো পুলিশের থেকে নিয়ে, তো সিবিআইয়ের প্রতি কি আস্থা রয়েছে, ভরসা রয়েছে এতদিন পর্যন্ত? এখনো রেজাল্ট যদি না জানতে পারি, তাদের প্রতি আমাদের আর ভরসা থাকবেও না। সিবিআইয়ের প্রতি থাকবে না বলছেন? সিবিআইয়ের প্রতি থাকবে না বলছেন? সিবিআইয়ের প্রতি এরকম করতে থাকলে থাকবে না, কারণ ওদের অনেক পেন্ডিং কেস রয়েছে, এখনো ফয়সালা হয়নি। আচ্ছা, এখনো হয়নি, দীর্ঘদিন ধরে। তবে মানুষ তো আশায় বেঁচে আছে, আমরা আশা অত নই, আশা আছি। সিবিআই সর্বোচ্চ আদালত নিশ্চয়ই সর্বোচ্চ বিচার দেবে, যা মানুষের পক্ষে আগামী দিনে সত্যিই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের পক্ষে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবং দেখো, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম নির্যাতিতা চিকিৎসকের বাড়ির সামনে। সেখানে কিন্তু প্রচুর মানুষ একে একে আসছেন এবং তারাও মূলত টিভির পর্দায় চোখ রেখে দিয়েছেন। এবং যে আমরা জানি যে আজকে কিন্তু কয়েক মুহূর্তের অপেক্ষা, কয়েক মুহূর্তের ব্যবধান, তার মধ্যে কিন্তু সিবিআই বন্ধখামে আজকে সুপ্রিম কোর্টের কাছে কি তথ্য পেশ করতে চলেছে সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। এই মুহূর্তে দেখাচ্ছি যে নির্যাতিতা চিকিৎসকের ঠিক বাড়ির অপোজিট প্রান্তে কিন্তু একে একে মানুষ আসছেন এবং তারা দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘ মানববন্ধন এখান থেকে করা হয়েছিল এবং এখান থেকে কিন্তু আমরা জানি যে গতকাল রাতে কিন্তু শ্যামবাজারের মধ্যে সেই দীর্ঘ মানববন্ধনের ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম, করা হয়েছিল মানুষের তরফ থেকে। সাধারণ মানুষ পথে নেমেছে এবং সাধারণ মানুষ কিন্তু গর্জন করে বলছে যে সঠিক বিচার চাই এবং এই সিস্টেমের সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে কিন্তু মানুষ প্রয়োজনে আজকেও পথে নামে, এমনটাও কিন্তু এখানকার যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের তরফ থেকে বলতে শোনা যাচ্ছে। ধন্যবাদ জানাবো। জয়ন্ত ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি সোদপুর থেকে।